আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা দেখতে দেখতে কিন্তু সামনে এগোচ্ছি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায় লেকচার 4 নিয়ে আলোচনা করব। সো আজকের আলোচনার পরে আমি আশা রাখবো যে তোমাদের অনেকগুলো বিষয় একেবারে স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে চলে আসবে। আমরা হচ্ছে এই পার্টে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি এবং সেটা সম্পর্কে আমরা একদম বিশদ আলোচনা রাখবো তোমাদের জন্য। আমরা গত দুইটা লেকচারে কিন্তু এক মালিকানা ব্যবসায় এবং হচ্ছে অংশীদারি ব্যবসা সম্পর্কে পড়েছি। আজকে কিন্তু আমরা যৌথ মূলধনী কারবার সম্পর্কে পড়াশোনা করব। মুনাফা অর্জনের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী যৌথভাবে মূলধন বিনিয়োগ করে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যেই কারবার গঠন করে তাকে বলা হচ্ছে যৌথ মূলধনী কারবার। তাহলে এখানে কয়েকটা বিষয় একটু দেখো। এক নম্বর হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে, মানে বাধ্য করে না, স্বেচ্ছায় একত্রিত হয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী যৌথভাবে মূলধন বিনিয়োগ করে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যেই কারবার গঠন করে তাকে অর্থনীতির ভাষায় বলা হয় যৌথ মূলধনী কারবার। তোমাদের যারা কমার্সের মানুষজন তোমরা কিন্তু তোমাদের ব্যবস্থাপনা প্রথম পত্রেও কিন্তু যৌথ মূলধনী কারবার কাকে বলে এগুলো আছে, অ্যাকাউন্টিংয়েও আছে তোমাদের যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী তৈরি করা, অনেক কিছু বিষয় তোমরা জানো। কিন্তু আর্টসের মানুষজন এই বিষয়গুলো একটু তোমাদেরকে জানতে হবে যে যৌথ মূলধনী কারবার তাহলে কাকে বলছি আমরা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে সীমাবদ্ধ দায় কিন্তু অসীম না। এক মালিকানা ব্যবসায় আমরা দেখেছিলাম দায় অসীম, কিন্তু এখানে হচ্ছে দায়ের পরিমাণটা কি হবে, সীমাবদ্ধ। তাহলে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কারবার গঠন করে তাকে বলা হচ্ছে যৌথ মূলধনী কারবার। আর যৌথ মূলধনী কারবার আমরা সাধারণত হচ্ছে দুই ধরনের দেখতে পাই। তাহলে যৌথ মূলধনী কারবার আমরা কয় ধরনের দেখতে পাচ্ছি, দুই ধরনের দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে দেখো যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। একটু আমার সাথে বলতে হবে যৌথ মূলধনী কোম্পানি কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনটা? প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যেই কোম্পানি সংগঠনের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ হচ্ছে কতজন, 50 জন, মানে সদস্য সংখ্যা, এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানি কোনটা? যেই কোম্পানি সংগঠনের সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন আর সর্বোচ্চ মানে শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, মানে শেয়ার দ্বারা সীমাবদ্ধ আর কি, তাকে বলা হচ্ছে কি তোমার হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাইলে কোম্পানি সংগঠন কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে কি প্রাইভেট। এখন আমরা এগুলো নিয়ে আরো একটু বিস্তারিত জানবো। দেখো প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি কমপক্ষে 2 জন আর সর্বোচ্চ আর কি মানে ঊর্ধ্বে 50 জন উদ্যোক্তা নিয়ে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করা হয়, গঠন করা যায়। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা যায়। আর পাবলিক লিমিটেড কোম্পানি দেখো কমপক্ষে সর্বনিম্ন 7 জন উদ্যোক্তা পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে পারে। এক্ষেত্রে সদস্যের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, সদস্যের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, মানে কি দেখো সর্বনিম্ন তো 7 জন আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, মানে শেয়ার যতটুকু বিক্রি করা যায় আর কি, শেয়ার দ্বারা তোমার হচ্ছে সীমাবদ্ধ। শেয়ার দ্বারা কি হবে, তোমার হচ্ছে সীমাবদ্ধ হবে, মানে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তাহলে সর্বনিম্ন 7 আর সর্বোচ্চ হচ্ছে কি মানে তোমার হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর এখন আমরা দেখব হচ্ছে যৌথ মূলধনী কারবারের মূলধন সংগ্রহের উপায়। দেখো আমরা কিন্তু তোমার হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী আলোচনা করেছিলাম অনেকগুলো বিষয়, আবার হচ্ছে অংশীদারি কারবারে আলোচনা করেছি। কিন্তু পরীক্ষায় যৌথ মূলধনী কোম্পানি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশে অনেক বেশি। যৌথ মূলধনী থেকে অনেক বেশি প্রশ্ন আমরা আসতে দেখি সাধারণত আমরা যৌথ মূলধনী কারবার থেকে অনেক বেশি প্রশ্ন দেখি। তো এক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যৌথ মূলধনী কারবারের মূলধন সংগ্রহের উপায়। কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে? এক নাম্বার হচ্ছে সাধারণ শেয়ার থেকে। তার মানে হচ্ছে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে। অনেকে আবার শেয়ার জিনিসটা বুঝবে না, যে শেয়ার জিনিসটা তাদের জন্য একটু বুঝাই, নাহলে তাদের কাছে কঠিন মনে হবে। মনে করো আমি একটা প্রতিষ্ঠান দিলাম, সেই প্রতিষ্ঠান হচ্ছে মনে করো 1 লক্ষ টাকার একটা প্রতিষ্ঠান। কত লক্ষ? 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকার একটা প্রতিষ্ঠান, আমি চাচ্ছি এই টাকাটা আমি বাজার থেকে সংগ্রহ করব।
বাজার থেকে সংগ্রহ করব। আমি এই 1 লক্ষ টাকা যে আমাদের প্রতিষ্ঠানের মূল্য, আমি এটাকে 1000 টাকা দিয়ে ভাগ করব, মানে প্রতিটা মানে 1000 করে মানে পার্ট ভাগ করব। তাহলে এটা যদি আমি ভাগ করি, তাহলে দেখো এখানে মনে করো আমি হিসাব করলাম যে 1000 টাকার মূল্যের 1000টি শেয়ার, কতটি শেয়ার? 1000টি শেয়ার। তাহলে মূল্য কত? তোমার হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকার একটা শেয়ারের দাম হচ্ছে 1000, আর টোটাল কত হাজার হবে? তাহলে 1000 শেয়ার। এখন তুমি যদি এখান থেকে 2টা শেয়ার নাও, তাহলে তোমাকে 2000 টাকা দিতে হবে। তুমি 5টা শেয়ার নিলে তোমাকে 5000 টাকা দিতে হবে। 1 লাখ টাকা না, এটা 100 শেয়ার হবে যে। তাহলে 1000 টাকার মূল্যের 100 শেয়ার, মানে 1000 টাকা মূল্যের 100 শেয়ার। তার মানে তুমি যদি 2টা শেয়ার নাও, মানে আমার প্রতিষ্ঠানের 2টা অংশ নিবা আর কি, মালিক হবা আর কি, তাহলে তুমি মনে করো 2000 টাকা দিবা। এটা হচ্ছে তোমার হচ্ছে শেয়ার। তাহলে শেয়ারকে আমরা বলতে পারি হচ্ছে একটা প্রতিষ্ঠানের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, মানে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কি বলতে পারি? তোমার হচ্ছে শেয়ার বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা এই পাশে দেখবো। তাহলে 1 নম্বর কি আমরা বললাম? সাধারণ শেয়ার। তাহলে সাধারণ শেয়ার কোনটা? সাধারণ শেয়ার হচ্ছে তোমার, সাধারণ শেয়ার কোনটা? তাহলে সাধারণ শেয়ার হচ্ছে তোমার যেটার মাধ্যমে আমরা জানি সাধারণ শেয়ার যদি বলা হয়, সাধারণ শেয়ার কোনটা? সাধারণত সাধারণ শেয়ার হচ্ছে যেই শেয়ারের লভ্যাংশ তোমার হচ্ছে অগ্রাধিকার শেয়ার এবং ঋণপত্রের পরে পরিশোধ করা হয়, মানে সবার শেষে। এক কথায়, যেমন ব্যবসা প্রতিষ্ঠানে যদি লাভ হয়, যেই শেয়ার হোল্ডারদেরকে সবার শেষে লাভ দেওয়া হয়, সেটা হচ্ছে সাধারণ শেয়ার মালিক। তাহলে এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সাধারণ শেয়ার। 2 নম্বর হচ্ছে অগ্রগণ্য শেয়ার। অগ্রগণ্য মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার আর কি, এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার হবে, এটাকে আমরা কি বলতে পারবো? তোমার হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার এটা হচ্ছে কি? মানে অগ্রাধিকার শেয়ার, এটা হচ্ছে তোমার অগ্রাধিকার শেয়ার আর কি, এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার কি? 3 নাম্বার আছে হচ্ছে তোমার ঋণপত্র। মানে ঋণপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি করতে পারে? তোমার হচ্ছে অর্থ সংগ্রহ করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। 4 নাম্বার হচ্ছে কি? মানে অবন্টিত মুনাফা। 4 নাম্বার হচ্ছে অবন্টিত মুনাফা। দেখো, একটা প্রতিষ্ঠান প্রতি বছর যেই মুনাফা করে, সম্পূর্ণটা কিন্তু কর্মীদের মধ্যে বন্টন করে দেয় না। কিছু মুনাফা সংরক্ষণ করে জমা রাখে, যাতে পরবর্তী বছর ব্যবসা সম্প্রসারণ করার জন্য বা পরবর্তী বছরগুলোতে যদি মুনাফা না হয়, সেক্ষেত্রে শেয়ার মালিকদেরকে যাতে সেটা দিতে পারে, লভ্যাংশ দিতে পারে, মানে যখন হবে না মুনাফা তখনও যাতে দিতে পারে। এটা হচ্ছে তোমার কি? অবন্টিত মুনাফা। তার মানে মুনাফার যে অংশ বর্তমানে বন্টন না করে ভবিষ্যতের জন্য জমা রাখা হয়, সেটা হচ্ছে অবন্টিত মুনাফা। সেটাও কিন্তু মূলধনের একটা উৎস। আচ্ছা, এরপর হচ্ছে আন্তর্জাতিক ঋণ গ্রহণ। বিভিন্ন আন্তর্জাতিক, আমরা জানি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বা আন্তর্জাতিক যত সংস্থা আছে, এই সংস্থাগুলো থেকে চাইলে যৌথ মূলধনী প্রতিষ্ঠান কি করতে পারে? মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে 1 নম্বর হচ্ছে সাধারণ শেয়ার, 2 নম্বর হচ্ছে অগ্রাধিকার শেয়ার, 3 নম্বর হচ্ছে ঋণপত্র, 4 নম্বর হচ্ছে অবন্টিত মুনাফা, আর 5 নম্বর হচ্ছে কি? আন্তর্জাতিক শেয়ার। তাহলে এই মাধ্যমগুলো থেকে সে কি করতে পারবে? তোমার হচ্ছে অর্থ সংগ্রহ করতে পারবে, মূলধন সংগ্রহ করতে পারবে। এখন আমরা দেখব হচ্ছে যৌথ মূলধনী কারবারের সুবিধা। দেখো, যৌথ মূলধনী কারবারের কি কি সুবিধা আছে, মানে সুবিধাগুলো একটু আমরা দেখব যে কি কি সুবিধা আছে। এগুলো কিন্তু একটু আমাদেরকে একদম মনোযোগ সহকারে দেখতে হবে। 1 নম্বর সুবিধা দেখো, 1 নম্বর সুবিধা হচ্ছে দেখো, বৃহতায়তন উৎপাদন ব্যবস্থা। তাহলে দেখো, যৌথ মূলধনী কারবার যেহেতু অনেক বেশি তোমার হচ্ছে অংশীদার, মানে শেয়ার হোল্ডার থাকে এবং হচ্ছে পার্টনারের সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে তার মূলধনের পরিমাণটা বেশি হবে এবং সে হচ্ছে তোমার ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনা বৃহৎ পরিসরে হবে। তার কিন্তু ক্ষুদ্র পরিসরে উৎপাদন হবে না, সে কিন্তু বৃহৎ আকারে কি করতে পারবে? উৎপাদন করতে পারবে। যেহেতু তার মূলধনের পরিমাণ অনেক, সেক্ষেত্রে সে বৃহৎ পরিসরে উৎপাদন ব্যবস্থা করতে পারবে। 2 নম্বর হচ্ছে মূলধন সংগ্রহ সম্ভব। এই যে একটু আগে আমরা দেখলাম যে 5টা ক্ষেত্র থেকে, মানে সাধারণ শেয়ার থেকে, অগ্রাধিকার শেয়ার থেকে, তারপর হচ্ছে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ গ্রহণ করতে পারে। তার মানে হচ্ছে সে মূলধন সংগ্রহ করতে পারবে। 3 নম্বর হচ্ছে সুনাম অর্জন। দেখো, সে চাইলে প্রতিষ্ঠানের বৃহৎ আকারে সুনাম অর্জন করতে পারবে। কিভাবে অর্জন করবে? কারণ যেহেতু যৌথ মূলধনী কারবার বৃহৎ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান পরিচালনা করে, যেমন বাংলাদেশে ওই যে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান অথবা হচ্ছে স্কয়ার কোম্পানি, এগুলো কিন্তু বিশাল বিশাল সেক্টর। ওই যে বাংলাদেশে একটা আছে না, অসম্ভবকে সম্ভব করা আমার কাজ, ওই যে অনন্ত জলিল আর কি, ওনাদেরও অনেক কিন্তু শিল্প কারখানা আছে, ওগুলো কিন্তু তাহলে বৃহৎ পরিসরে সুনাম অর্জন করতে পারে। এরপর হচ্ছে আইনগত অধিকার ভোগ। আমরা জানি হচ্ছে
যৌথ মূলধনী কোম্পানি বর্তমানে বাংলাদেশে 1994 সালের আইন অনুসারে পরিচালিত হয়। তাহলে 1994 সালের আইন অনুসারে যেহেতু পরিচালিত হয়, তাহলে যে আইনের মাধ্যমে পরিচালিত হয় সে কিন্তু আইনগত অধিকার সে ভোগ করবে, মানে আইনগত অধিকার তার মধ্যে আসবে। এরপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে ব্যয় সংকুচন। 5 নাম্বার কি হবে? ব্যয় সংকুচন হবে। দেখো, যৌথ মূলধনী কোম্পানি তাদের কিন্তু তোমার হচ্ছে ব্যয়ের সংকুচনটা আমরা একেবারে কম দেখব, কিন্তু ব্যয়ের সংকুচনটা কখন হচ্ছে একটু দেখো। দেখো, আমরা ধরে নিলাম হচ্ছে একটা প্রতিষ্ঠান উৎপাদন করবে 1 লক্ষ ইউনিট, মনে করো 1 লক্ষ ইউনিট সে উৎপাদন করবে। এই 1 লক্ষ ইউনিটের জন্য তার মনে করো খরচ হবে 10 লক্ষ টাকা। এখন যেহেতু বৃহৎ পরিসরে তারা উৎপাদন করে, তাহলে তাদের উৎপাদন হবে মনে করো 1 লক্ষ না 10 লক্ষ 20 লক্ষ, তাহলে উৎপাদনের পরিমাণ যত পারবে তাহলে ব্যয়ের পরিমাণটা আস্তে 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 কমে যাবে। ওইটা আমরা তোমাদেরকেও এই তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম, মানে গড় ব্যয়, মানে অ্যাসির পরিমাণটা ধীরে ধীরে কমে যায় যখন উৎপাদনের পরিমাণটা কি হয়, তোমার হচ্ছে অনেক বেশি হয়। যেহেতু যৌথ মূলধনী কোম্পানি, তাহলে উৎপাদনটা অনেক বেশি হবে, আর অনেক বেশি যদি উৎপাদন হবে তাহলে ব্যয়টা সংকুচন করানো যাবে। ওই যে আরেকটা উদাহরণ দিয়ে সহজ, তোমরা জানো যে আমার লেখা অর্থনীতির 2টা বই আছে, আমার লেখা অর্থনীতির 2টা বই আছে, অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের আমার 2টা বই আছে। দেখো, এখানে একটা কথা আমাদেরকে যেটা মানে ওই যে প্রেসের যারা কাজ করে ওনারা বলে আর কি, আপনি যদি মনে করেন 500 কপি বই করেন তাহলে আপনার খরচ পড়বে মনে করেন 2 লাখ টাকা, মানে 500 কপি বই করলে আপনার খরচ পড়বে মনে করেন 2 লাখ টাকা। আপনি যদি এই 500 কপি না করে আপনি যদি 1000 কপি যদি আপনি কি করেন ডিজাইন করে মানে ছাপান, তাহলে এক্ষেত্রে আপনার খরচ আরও কম পড়বে। মানে 500-র জন্য 2 লাখ টাকা, কিন্তু 1000-এর জন্য তোমাকে 3 লাখ টাকা। তার মানে 500-র জন্য 2 লাখ আর 1000 করে তখন খরচ পড়বে 3 লাখ। তার মানে দেখো খরচটা কমে যাচ্ছে না তুলনামূলকভাবে পরিমাণের দিক দিয়ে। এটাকে বলা হচ্ছে ব্যয় সংকুচন। যত বেশি উৎপাদনের পরিধিটা বাড়বে তত বেশি তোমার ব্যয়ের সংকুচনটা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সীমাবদ্ধ দায়। দেখো, এখানে সীমাবদ্ধ দায় বলতে কি বোঝাচ্ছে একটু দেখো। আমরা জানি হচ্ছে তোমার হচ্ছে একটু আগে একটু উদাহরণ দিলাম যে 1 লক্ষ টাকা তোমার হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পদ, আর এখানে আমরা যদি শেয়ার হিসাব করি, একটা শেয়ার মানে একজনের মালিকানা নিবে আর কি, একটা শেয়ারের দাম হচ্ছে 1000 টাকা, তাহলে 100টা শেয়ার তাহলে 1 লক্ষ টাকা। কত লক্ষ? 1 লক্ষ টাকা। এখন কেউ যদি মনে করো শুধু 2টা শেয়ার গ্রহণ করলো, তাহলে তার দায় হচ্ছে 2000 টাকা। যে 3টা শেয়ার গ্রহণ করলো তার দায় হচ্ছে 3000 টাকা। যে 5টা শেয়ার গ্রহণ করলো তার দায় 5000 টাকা। যে 10টা শেয়ার গ্রহণ করলো তার দায় হচ্ছে 10,000 টাকা। তার মানে এখানে হচ্ছে দায়ের পরিমাণটা সীমাবদ্ধ, তাহলে যার যতটুকু শেয়ার সেই অনুসারে তার দায়ের পরিমাণটা দাঁড়াবে, মানে সীমাবদ্ধ দায়। আচ্ছা, এরপর হচ্ছে 7 নাম্বার পয়েন্ট হচ্ছে শেয়ার বাজার গড়ে ওঠে। শেয়ার বাজার কি উঠে? মানে গড়ে ওঠে। আর শেয়ার বাজার গড়ে ওঠে আমরা জানি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মাধ্যমেই কিন্তু একটা দেশের শেয়ার বাজার সমৃদ্ধ হয়, উন্নত অবকাঠামোর ভিত্তিতে গড়ে ওঠে। তার মানে শেয়ার বাজার গড়ে উঠবে। আর 8 নাম্বার হচ্ছে অভিজ্ঞ পরিচালনা। যেহেতু যৌথ মূলধনী কোম্পানি, এটা কিন্তু একটা মানে মাল্টিন্যাশনাল কোম্পানির মতো আর কি, যেমন বাংলাদেশে বাইরে ইপিজেড বা যত কোম্পানি আছে আর কি, এই সবগুলো কিন্তু এরকম। যেমন ওয়ার্ল্ডে তুমি বলতে পারো যে ওই যে ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলো, এগুলো কিন্তু যৌথ মূলধনী কোম্পানি বা হচ্ছে তোমার হচ্ছে কোম্পানি সংগঠন। তাহলে এদের কিন্তু অভিজ্ঞ পরিচালনা লাগবে, এরা কিন্তু চাইলে নর্মালি পরিচালনা করতে পারবে না, অভিজ্ঞ পরিচালনা থাকবে। এরপর হচ্ছে 9 নাম্বার হচ্ছে কি গণতান্ত্রিক পরিচালনা পদ্ধতি। সেখানে কিন্তু গণতান্ত্রিক পরিচালনা থাকবে, স্বৈরাচারী কোনো মনোভাব থাকবে না আর কি। তোমরা জানো যে এখন কিন্তু আমাদের দেশে কোটা আন্দোলন একটা তীব্রতর আকার ধারণ করছে। এটা কেন? এটা হচ্ছে গণতান্ত্রিক পরিচালনা পদ্ধতি না থাকার কারণে। যে একটা দেশের মেধাবী মানুষ যদি হিসাব করো তুমি, যে একটা দেশ মনে করো বলা হচ্ছে যে 100% তোমার হচ্ছে 100% মনে করো চাকরির ক্ষেত্রে যদি বলি, মনে করো বিসিএস হচ্ছে 2000, তোমার কি আছে 2000 হচ্ছে সিট, মানে 2000 মানুষ বিসিএস হতে পারবে। এর মধ্যে বাংলাদেশে কোটা ব্যবস্থা হচ্ছে 56% কোটা। কত? 56% কোটা। তার মানে 100-তে 560, 2000-এ তোমার হচ্ছে কত? তোমার হচ্ছে 1100 না, তোমার হচ্ছে হ্যাঁ 1120টা, 1100 কত 20টা কোটা। দেখো মানে 2000 সিটের মধ্যে 1100 তোমার হচ্ছে 20টা চলে যাব হচ্ছে কোটাদারি, মানে যাদের কোটা আছে, বন্দুক কোটা, তারপর হচ্ছে প্রতিবন্ধী কোটা বা হচ্ছে পুষ্য কোটা বা আরও যা যা আছে আর কি, এই কোটা সেই কোটা হ্যান কোটা ত্যান কোটা এই কোটা, সুন্দর কোটাও একটা দেওয়া দরকার, সুন্দরী কোটাও একটা দেওয়া দরকার, এই যত কোটা আছে আর কি। তাহলে বাকি যা আছে এই যে তোমার এখানে বিয়োগ করলে কত হয়, এদিকে 900, তখন 900 কত হয় তোমার হচ্ছে কত 900 না 800 হচ্ছে 880। এই 880 হচ্ছে বাংলাদেশের জনসাধারণ
লক্ষ লক্ষ তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রতিটা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই 880টা সিটের জন্য মারামারি করবে। আর এদিকে কোটাদারিরা নিয়ে যাচ্ছে বিশাল সংখ্যক। এটা নিয়ে যখন আন্দোলন, তখন সবার হাতে অস্ত্র, প্রশাসনের হাতে তখন অস্ত্র, আমরা যখন ন্যায়ের পক্ষে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক পরিচালনা পদ্ধতির অভাব আর কি আমাদের দেশে। এরপর হচ্ছে সাম্যের সুযোগ। আর সাম্যের সুযোগ মানে হচ্ছে যে হচ্ছে সবার কিন্তু সমান অধিকার থাকবে, কারো বেশি কারো কম এরকম থাকবে না, সবার কিন্তু সমান অধিকারই থাকবে। এটা হচ্ছে সাম্যের সুযোগ থাকবে আর কি। আচ্ছা, এই বিষয়টাও আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তার মানে আমরা এই পার্টের মধ্যে যৌথ মূলধনী কোম্পানির আমরা সুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম। আমি আশা রাখবো এই বিষয়গুলো তোমরা একেবারে সহজ করে, প্রাণবন্ত ভাষায় সহজ করে বিষয়গুলো বুঝতে পারবা এবং কাঙ্ক্ষিত নাম্বারও তোমরা কি করতে পারবা, অর্জন করতে পারবা। আচ্ছা, এই বিষয়টা গেল। এরপর আমরা দেখব হচ্ছে বাকি অংশটা, সেটা হচ্ছে অসুবিধা। দেখো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু সুবিধার পাশাপাশি কিছু কিন্তু অসুবিধা থাকে। আমরা একক মালিকানায়ও দেখছি, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানেও দেখছি, এখন কিন্তু যৌথ মূলধনী কোম্পানিতে এসে দেখছি, মানে অসুবিধা থাকবেই। তো অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা না করলে কি হয় নাকি, চলো একটু দেখে আসি। দেখো, এক নম্বর হচ্ছে শেয়ার হোল্ডারদের গুরুত্ব থাকে না। শেয়ার হোল্ডারদের কি থাকে না, তোমার হচ্ছে গুরুত্ব থাকে না। হ্যাঁ, এটা অনেক সময় আমরা দেখি যৌথ মূলধনী কোম্পানিতে যেহেতু তোমার হচ্ছে শেয়ার হোল্ডারদের সংখ্যা অনেক থাকে, সেক্ষেত্রে হচ্ছে শেয়ার হোল্ডারদের গুরুত্বটা কম থাকে। আবার যারা শেয়ার হোল্ডার কিন্তু পরিচালক পরিষদের মধ্যে আছে, তাদের কিন্তু গুরুত্ব থাকে, কিন্তু সবার থাকে না। তাহলে এটা হচ্ছে কি, মানে শেয়ার হোল্ডারদের গুরুত্বটা কম থাকে। এরপর হচ্ছে রুচির বিকৃতি ঘটে। রুচির কি ঘটে, বিকৃতি ঘটে। যারা তোমার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির পরিচালক, তাদের রুচির কি হয়, তোমার হচ্ছে বিকৃতি ঘটে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে একচেটিয়া প্রাধান্য বৃদ্ধি পায়। একচেটিয়া মনোভাব মানে মনে করে যে তোমার হচ্ছে একচেটিয়া মানে বাংলাদেশে মনে করো গ্যাস, এটা তো সরকার, এটা বাদ দিলাম আর কি। এটা বুঝো মানে একজন আর কি, একচেটিয়া মানে একজন আর কি। এখন বাংলাদেশে এই যে তোমরা দেখবা অনেক সময় একচেটিয়া মনোভাবটা কীভাবে আসে, দেখো অনেক সময় দেখবা অনেক প্রতিষ্ঠান, যেমন এই যে সিম কোম্পানি, রবি, এয়ারটেল, বাঙ্গালিং, এদের অনেকগুলো সিম কোম্পানি আছেন, এরকম দেখবা নতুন কোনো সিম কোম্পানি বাজারে কিন্তু আমরা দেখবো না। এরাই যারা আছে এরা রাজত্ব করবে, গ্রামীণ ফোন, এরাই নতুন কোনো আর দেখবো না। কেন? কারণ এরা যারা আছে এরা এমনভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি, এমনভাবে পরিচালনা পরিষদ, এমনভাবে নিয়ন্ত্রণ করে পুরো ব্যবস্থাকে, নতুন করে আর কেউ যে আসবে এই মার্কেটে এটা কল্পনাই করা যায় না। তাহলে সেটা হচ্ছে একচেটিয়া ব্যবসায়ের প্রাধান্য। মানে ওরা চায় যে আমরা যারা আছি আমরাই খাবো, বাকি কাউরে নতুন করে আসতেও দিব না, আবার কাউকে এটা চালাতেও দিব না। এটা হচ্ছে একচেটিয়া প্রাধান্য বৃদ্ধি পায় আর কি। এরপর হচ্ছে গণতন্ত্রের পরিচালক অনেক সময় আসলে বলে যে গণতন্ত্রের পরিচালক, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। গণতন্ত্রের পরিচালক অনেক সময় হয়ও না, এখানে তোমার হচ্ছে স্বৈরাচারী মনোভাব থাকে। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। দেখো, যৌথ মূলধনী কোম্পানিতে যেহেতু শেয়ার হোল্ডারদের থাকে, তো শেয়ার হোল্ডার থাকলে এটা সাধারণ সভা করতে হয়, মানে সবাইকে বিধিবদ্ধ তোমার হচ্ছে একটা নির্দিষ্ট সভা দিয়ে সবাই আসে, সবাই মানে ওই যে সংসদে দেখো না, যারা এর পক্ষে আছেন তারা হা বলুন, যারা এর বিপক্ষে আছেন তারা না বলুন, এই হা না না হা করতে করতে অনেক সময় চলে যায়, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। শ্রেণী বৈষম্য বাড়ে। যৌথ মূলধনী কোম্পানিতে তোমার হচ্ছে কি হবে, শ্রেণী বৈষম্য বাড়ে। ওই যে তোমার দেখছো না, সবার আগে হচ্ছে যারা ঋণপত্র অংশীদারি, ঋণপত্রের মালিক থাকে তাদের প্রায়োরিটি থাকবে, এরপর হচ্ছে অগ্রাধিকার, এরপর হচ্ছে সাধারণ শেয়ার। একই রকম প্রতিষ্ঠান পরিচালনায়ও শ্রেণী বৈষম্য আমরা দেখতে পাই। এরপর হচ্ছে গোপনীয়তার অভাব। এখানে তেমন কোনো কিছু গোপন রাখা যায় না, মানে সবার মধ্যে সবাইকে সব কিছু উপস্থাপন করতে হয়। এরপর হচ্ছে স্বজন পোষণ করার কি, স্বজন প্রীতি। দেখবা ওই যে বাংলাদেশে কয়েকদিন আগে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কথা হচ্ছিল, তো তখন ওই যে একজন ব্যক্তির নাম বলো না, বা নাম বলে গিবত হবে, নাম না বলে বাদ দাও, আ দিয়ে শুরু আর কি ব্যক্তিটার নাম। তো ওনারা কি করছে, তোমার হচ্ছে প্রশ্ন পাশ করছে বিসিএস এর, এই সে হাবি যাবে, অনেক কথা আসছে। এখন ওরা কিন্তু প্রশ্ন পাশ সবাই দেয় নাই, যারা মনে করো 20-50 লাখ টাকা দিতে পেরেছে তাদেরকে প্রশ্ন দিছে। আর আত্মীয় স্বজন, ওই দিন একজনের একটা প্রথম আলো না ডেইলি স্টারে পড়লাম যে কোনো এক জায়গায় যে বললো হচ্ছে আমি আপনাকে ওই যে মানে যিনি প্রশ্ন দিচ্ছে আর কি, বিসিএস এর প্রশ্ন যিনি দিচ্ছে, বললো আমি আপনাকে বিসিএস এর প্রশ্ন দিব, সত্য হচ্ছে আমার মেয়েকে আপনার বিয়ে করতে হবে। তাহলে মানে প্রশ্ন দিছে, এখন মানে যিনি প্রশ্ন নিয়েছে আর কি, উনিও প্রশ্ন নেওয়ার পরে বিসিএস হওয়ার পরে আবার কথা রাখছে, ওই মেয়েরে বিয়ে করছে। যাই হোক, মেয়ে মনে হয় মানে হাত ছিল না, পা ছিল না, হয় ছোট্ট কিছু একটা ছিল না, নাহলে প্রশ্ন দিয়ে এখানে মেয়ে দিতে হবে। বাংলাদেশের মেয়েরা তো অনেক সুন্দর, যে এই অবস্থায় এখানে মেয়ে বিয়ে দিতে হবে। তো যেটাই হোক,
এটা হচ্ছে স্বজন প্রীতি আর কি, সবারই দিবে না, যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের জন্য হচ্ছে এগুলা কোটাগুলা থাকে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে দূষিত পরিবেশ, বিশাল উৎপাদন ব্যবস্থা থাকবে, পরিবেশটা অবশ্যই দূষিত হবে। আর ফটকাবাজি মানে হচ্ছে তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় শেয়ার বাজারে তোমাকে দেখো কোটি কোটি টাকা, কিন্তু এই টাকা কোথায় কেউ দেখে না, এটার কোনো হদিস নাই। তাহলে এটা হচ্ছে ফটকাবাজি, এখানে আমরা অনেক সময় দেখতে পাই। সো আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করেছি তোমাদের সামনে, আমি আশা রাখবো ইনশাল্লাহ প্রতিটা বিষয় একেবারে সহজ করে আমি প্রসেসটা রেখেছি যাতে তুমি সম্পূর্ণটা বুঝতে পারো। আশা রাখবো ইনশাল্লাহ সম্পূর্ণটা বুঝতে পারবা। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তোমরা যদি কেউ চায়, আগ্রহী হও, তাহলে আমাদের অফলাইন অনেকে যুক্ত হতে চায়, সেক্ষেত্রে একটু বলা যে অফলাইন ব্যাচে যুক্ত হতে পারবা, অথবা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারবা। সো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।